আমার পক্ষে একটা বয়সের পর ফিজিক্যালি এতটা এনার্জি দেওয়া সম্ভব না। অঞ্জন দত্ত থিয়েটার মানেই কিন্তু ভীষণভাবে ফিজিক্যালি, মানে অঞ্জন দা কিন্তু একই রকম অভিনয় প্রতিবার করবেন। নিজে আর কোনো চরিত্র নিয়ে স্টেজে উঠে আমি থিয়েটার করতে পারবো না, আমার বয়স যেটা সেটা পারমিট করছে না। উনি যখন এটা ভেবেচিন্তে বলছেন, তার মানে এই ম্যাজিকটা উনি আরেকবার শেষবারের মতো দেখাতে চাইছেন। স্টেজের অঞ্জন দত্তকে পাওয়াটা অনেক বেশি প্রয়োজন। অঞ্জন দা যেই ফিজিক্যাল এফার্ট দেয় ওটা 71-72 বছর বয়সে কারুর দেওয়াটা সত্যি অনেকটা কঠিন কাজ, যেভাবে অঞ্জন দা দেয়। সারা পৃথিবী যুক্ত আমার থিয়েটারের সঙ্গে, সারা পৃথিবীর মানুষ যুক্ত আমার থিয়েটারের সঙ্গে। এটা শুধু শেক্সপিয়ার আর আমার বাংলা ভাষার ব্যাপার নয়। এটা 200 টাকার টিকিটের নাটক নয়। নমস্কার, আপনারা দেখছেন দ্য ওয়াল। আমি রয়েছি 40 বেনিয়াপুকুর লেন। এবার যদি বলি, এই 40 বেনিয়াপুকুর লেন হঠাৎ করেই দ্য গ্রেট ব্রিটেনে বদলে গেছে। আপনি বিশ্বাস করবেন? জানি অসুবিধা হচ্ছে একটু বিশ্বাস করতে, কিন্তু সত্যি হয়েছে। এই 40 বেনিয়াপুকুর লেনেই চলছে আরও একটা লেয়ারের রিহার্সাল। ঠিক রিহার্সাল বলবো কিনা জানি না, কারণ অঞ্জন দত্ত রিহার্সালে বিশ্বাস করেন না খুব একটা। তিনি বলেন যে রিহার্সালের না করে যেটা করা যেতে পারে সেটা হচ্ছে যে একটি শো শেষ হওয়ার পরে তার পরবর্তীতে একটা আলোচনা, কোন কোন জায়গাগুলো ঠিক করা যেতে পারে, কোন কোন জায়গাগুলো আরো ভালো করা যেতে পারে, তা নিয়ে আলোচনা। একবার দেখে আসি সেই আলোচনা কিরকম ভাবে চলে, কি হয়, কারা কারা রয়েছে। চলো। ঠিক আমরা কি কোনো একটা আলোচনার মধ্যে চলে এলাম? হ্যাঁ, আমরা মাঝে মাঝে মানে শো এর আগে একটা করে এরকম আলোচনা করি যে কি প্রবলেমস হচ্ছে, মানে শো আর কি করে শোটা ইন্টারেস্টিং করা যায় বা গ্যাপ পড়েছে। এখন আমরা এটা নিয়ে ভাবছি যে আমরা ইনিশিয়ালি যে একটা থ্রাস্ট অডিয়েন্স আসছিল, কেন সময় নিচ্ছে অডিয়েন্স, তাহলে কি অডিয়েন্স আমাদের নাটকটা বুঝতে পারছে না, বা ওয়ার্ড অফ মাউথকে স্প্রেড করছে না, বা এরম ধরনের একটা শেক্সপিয়ার তারা এক্সপেক্ট করে না, বা কিছু অসুবিধা হচ্ছে, ওয়ার্ড অফ মাউথ ইজ নট ভেরি স্ট্রং। এইটা নিয়ে আমরা আলোচনা করছি। মানে সেটা মানে আমার কাছে নাটকটা নিয়ে আলোচনা করা যতটা ইম্পর্টেন্ট, হল নিয়ে আলোচনা করা ততটা ইম্পর্টেন্ট। মানে শুধু ডায়ালগ, কস্টিউম, মেকআপ থাকেও যখন যারা করছে তারা সবাই ইস্যুস আর ইম্পর্টেন্ট। তো এখন ইস্যুটা এইটাই আমাদের আপাতত। এরপর আমরা অন্য কিন্তু আরো দুটো ইস্যু যেটা বারবার শোনা যাচ্ছে চারপাশ থেকে, সেটা হচ্ছে এক, যেই কথাটা একটু আগে শুনছিলাম যে এই যে শেষ নাটক, এই বলে দেওয়া যে শেষ নাটক অঞ্জন দত্তের শেষ নাটক। আমার এখানে দুটো সাবপার্ট প্রশ্ন রয়েছে। এক, এটা শেষ কেন, প্রথম প্রশ্ন। এবং দ্বিতীয়ত, আমার যেটা মনে হয় যে অঞ্জন দত্ত একজন এমন মানুষ যে সারাক্ষণ পড়ছে, পড়াশোনা করছে, অনেক নাটক নিয়ে পড়াশোনা করছে, এবং নাটক সে অনেকটা সময় নিজের স্টাডি রুমেই কাটায়। তো আমার বক্তব্য হচ্ছে যে কোনোদিন যদি একটা ব্রেকটের নাটক মনে হয়, বা অন্য নাটক মনে হয়, যে বেন জনসনের নাটক মনে হয় যে এই নাটকটা করলে ভালো হতো, তাহলে কি সে অঞ্জন দত্ত সেই নাটকটা বাদ দিয়ে দেবে? সে করবে না? না, আমি করব না। মানে আমি নাটকে পার্ট করব না, অ্যাজ এন অ্যাক্টর আমি করতে পারবো, বিকজ আমার ফিজিক্যালি আমার পক্ষে একটা বয়সের পর ফিজিক্যালি এতটা এনার্জি দেওয়া সম্ভব না। বেন জনসন কেন, ব্রেক্সটো হতে পারে, যে কোনো কেউ হতে পারে, আধুনিক নাট্যকার হতে পারে। আমার কাছে এই ফিজিক্যাল এনার্জিটা কমে যাচ্ছে। ফিজিক্যাল এনার্জিটা কমে যাচ্ছে বলে নাটকটা বসে বসে হবে, বা আমি এমন নাটক চুজ করব যেটা বসে বসে করা যায়, বা শ্রুতি নাটক, বা আমি সেটা করতে পারবো না। আমার কাছে থিয়েটার যেটা প্রথম যেটা মনে হয়েছিল যখন আমার 19-20 বছর বয়স, যে আমি এটাই থিয়েটার মনে করি, সেটা থেকে এগিয়েছি আমি, কিন্তু সেই থিয়েটার থেকে বেরিয়ে যেতে পারবো না, আমি বয়সেই পারবো না। তবে কেউ যদি থিয়েটার করতে চায়, এটা ইন্টারেস্টিং থিয়েটার করতে চায়, আমি তাকে হেল্প করতে রাজি আছি, অ্যাজ আ ওভারঅল গাইডেন্স দিতে রাজি আছি, এইগুলো করতে রাজি আছি। কিন্তু নিজে দায়িত্ব নিয়ে একটা থিয়েটার লেখা, বা আমি তাকে হেল্প করতে দিতে রাজি আছি, প্রোডাকশন প্রডিউস করতে রাজি আছি। আমি সিনেমা যেরকম নিজেরটা করছি, নীলের সিনেমাটা পার্ট প্রডিউসার নীল আর আমি, সেখানে কেউ যদি একটা ইন্টারেস্টিং নাটক অন্যরকম কিছু করতে চায়, আমি সেটা প্রডিউস করতে রাজি আছি। কিন্তু নিজে আর কোনো চরিত্র নিয়ে স্টেজে উঠে আমি থিয়েটার করতে পারবো না, আমার বয়স যেটা সেটা পারমিট করছে না। এবং এটা
বিশ্বাসযোগ্য না হলে আমার কিছু করার নেই, কারণ প্রতিদিন আমি বুঝতে পারছি দ্যাট ইট ইজ মানে আমার মানে অসুবিধা হচ্ছে। সেটা তো বয়সের একটা ছাপ থাকবে, মানে সেটা এতই অত্যাচার হয়েছে আমার শরীরের ওপর। সিনেমাতে আর সহজ করা, বিকজ অতটা ফিজিক্যালি অতটা কিছু করতে হয় না যতটা আমার থিয়েটারে করতে হয়। সিনেমাটা আমি কন্টিনিউ করবো যতদিন পাচ্ছি। সিনেমা ডিরেকশনও আমার কাছে ওর একটু অন্যরকম, আমি ইজিয়ার বলবো না, কিন্তু অন্যরকম সিনেমা করা যায়। থিয়েটারটা এতটাই ফিজিক্যাল যে সেটা আমার পক্ষে করা মুশকিল হবে, আমি করতে পারবো। আর দিস ইজ মাই ফাইনাল, মানে এটা ফাইনাল কল। ফাইনাল প্রোডাকশন। কিন্তু অন্য কালকে আবার একটা কেউ থিয়েটার করছে, আমি বললাম আচ্ছা অঞ্জন দত্ত আপনি এসে আমাদের একটু একটু বলে দিন কি মনে হচ্ছে, নাটকটা কিরকম। আমি তাদের সাথে প্রথম থেকে বসতে রাজি আছি, আমি তাতে ফান্ড দিতে রাজি আছি, আমি যা যা থিয়েটার নিয়ে ভেবেছি সেটা করতে রাজি আছি, আমি ওয়ার্কশপ করতে রাজি আছি অ্যাক্টার্সদের নিয়ে, ইয়াং অ্যাক্টার্সদের, এগুলো করতে রাজি, কিন্তু প্রোডাকশন আমি আর করতে পারবো না। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে, যারা আমার বন্ধু বান্ধবরা দেখেছে, আমার দেখার অবকাশ হয়নি, কিন্তু যারা দেখেছেন তারা দু তিনটে কথা খুব বলছে, সেটা হচ্ছে কার্ল মার্কস, পিঙ্ক ফ্লয়েডের কিছু কোটস সেগুলো ব্যবহার করা, কিছু কাট আউটস ব্যবহার করা। এটার সঙ্গে কিং লিয়ার এবং এই সমাজের এই প্রেক্ষাপট, এই সমাজে যেই সমাজে আমরা বাস করছি, আপনি আমি বদলে যাওয়া সমাজে ঠিক প্রাসঙ্গিকতাটা কতটা? প্রাসঙ্গিক করার জন্যই এটা করা। অর্থাৎ আমি পুরো নাটকটা, 4 ঘন্টার নাটক আমি এডিট করে দিয়েছি, মানে অনেকটা এডিটেড। তো অ্যাক্ট 1 সিন 1, অ্যাক্ট 1 সিন 3 আর 2 বাদ গেছে, অ্যাক্ট 1 সিন 6, 4, 5 বাদ গেছে, আবার অ্যাক্ট 2 সিন এরকম ভাবে বাদ যাচ্ছে। শুধু ফ্লো অফ দ্য নাটক তাকে বাদ দিয়ে দিয়েছি আমি, দিয়ে সেটা খাপছাড়া ফ্র্যাগমেন্টেড একটা, গল্পটা ফ্র্যাগমেন্টেড হয়ে গেছে। এইবারই ফ্র্যাগমেন্টেড জিনিসগুলো যখন আমি আনছি, তখন আমি যেহেতু এটা বেসিক কিংয়ের বেসিক ক্রাইসিসটা নিয়ে, মানুষ নিয়ে ক্রাইসিস, কারাপশন নিয়ে ক্রাইসিস, পলিটিক্স নিয়ে ক্রাইসিস, হিংসা নিয়ে ক্রাইসিস, নিজেদের শরীর নিয়ে ক্রাইসিস, সো এই ক্রাইসিসটা আমি ফ্র্যাগমেন্টেড ভাবে যখন দেখাচ্ছি, খাপছাড়া লাগবে। সেই খাপছাড়াটাকে ব্যবহার করার জন্য আমি একটা এলিনেশন প্রসেস নিচ্ছি। অর্থাৎ আমি এই যে সিনটা ঘটছে সেটার মানেটা আমি একটা প্ল্যাকার্ডে রাখছি। সেই প্ল্যাকার্ডে আমার কথা না লিখে, যে যে হিংসা কোথাও পৌঁছে দেয় না, সিনটা দেখা গেল হিংসা কোথাও পৌঁছে দেয় না, বা সিনে দেখা গেল যে অন্ধ মানে দৃষ্টি চলে গেলে মানুষ অন্তর্দৃষ্টি খুঁজে পায়, এইরকম ধরনের আমি বানিয়ে না বলে, তার থেকে যদি রবীন্দ্রনাথের থেকে একটা নেওয়া যায়, বব ডিলান থেকে একটা কোটেশন নেওয়া যায়, একটা পলিটিক্স থেকে একটা কোটেশন নেওয়া যায়, সাহিত্য থেকে একটা কোটেশন নেওয়া যায়। কারণ থিয়েটারই সব কিছুর ওপর ডিপেন্ডেন্ট, মিউজিকের ওপর ডিপেন্ডেন্ট, পেন্টিং এর ওপর ডিপেন্ডেন্ট, লিটারেচারের ওপর ডিপেন্ডেন্ট, সব কিছুর ওপর ডিপেন্ডেন্ট। তাহলে এই সিনটার মানেটা খানিকটা বেরিয়ে আসে, এবং দর্শক সেই জায়গা থেকে শুধু যদি ওই কোটেশন গুলো নিয়ে বাড়িতে বসে ভাবে, একটা ওভারঅল একটা স্ট্রাকচার পেয়ে যাবে, মানে কি বিষয় নিয়ে হচ্ছে জিনিসটা। সেই জন্যই এই প্ল্যাকার্ডটা ব্যবহার করতেন কিছুটা, ব্রেক সেটা ব্যবহার করছিলেন। আর এটাও দেখাবার জন্য যে একটা সিন চেঞ্জের মাঝখানে কিছু লোকের দিক থেকে উঠে গেল, এ মরে গেছিল, উঠে গেল, এ এখান থেকে ওদিকে যাওয়ার কথা, ও ওখান থেকে ওদিকে যাওয়া, একটা স্পেস দেওয়া। সেই স্পেসের মধ্যে মিউজিক চলছে, প্ল্যাকার্ডটা এসে লাগিয়ে দেওয়া হলো, দর্শক কিছুক্ষণ ভাবলো। কারণ আমার মনে হয় যে যেভাবে আমি এডিট করেছি নাটকটা, সেটা হচ্ছে সিন 1 দেখার পর একটু ভাবতে হবে লোককে সিন 2টা বোঝার জন্য, কারণ মাঝখানে অনেক সিন চলে গেছে। সিন 2টা 3তে আসার আগে 2টা নিয়ে ভাবতে হবে, সেই জন্য গ্যাপ মিউজিক আর প্ল্যাকার্ডটা চেঞ্জ হচ্ছে, এবং তারপরে লোকে প্ল্যাকার্ডটাই দেখবে। হয়তো প্ল্যাকার্ডটা শেষ দিকে চোখে পড়বে, হয়তো প্ল্যাকার্ডটা প্রথম দিকে চোখে পড়বে, কিন্তু সেই ডিজাইনটা সেইভাবেই করা হয়েছে। জাস্ট মানে এটা আমার কথা হতে পারত, বা সবগুলোই শেক্সপিয়ারের উক্তি হতে পারত, কিন্তু সেটা না করে আমি অনেক মানুষের অনেক, সেটা জার্নি অফ লাইফ না দেখা, জীবনটাকে দেখা, না অনেক লোক অনেক ধরনের মিডিয়াম থেকে চুজ করেছি না, মানে এই জিনিসগুলো, এই যেটা
একটু ঘুরিয়ে সিনের মানেটা বার করে আনছে, একটু চোখে আঙুল দিয়ে নয়, একটু ঘুরিয়ে সিনের মানেটা বার করে আনছে। সো যাতে গানও যুক্ত থিয়েটারের সঙ্গে, এবং সারা পৃথিবী যুক্ত আমার থিয়েটারের সঙ্গে, সারা পৃথিবীর মানুষ যুক্ত আমার থিয়েটারের সঙ্গে। এটা শুধু শেক্সপিয়ার আর আমার বাংলা ভাষার ব্যাপার নয়, এর মধ্যে সারা পৃথিবীর সাহিত্য, পলিটিক্স সব কিছু ঢুকে আছে। তো যে কারণে একটু বেশি পলিটিক্যাল স্টেটমেন্ট ব্যবহার করেছি, বেশি পলিটিক্যাল স্টেটমেন্ট ব্যবহার করা হয়েছে, তো যাতে বুঝতে পারে লোকে। আর একটা হচ্ছে যে বুঝতে পারলে সমকালীনতাটা বেরিয়ে আসে, এখন কেন করছি, মানে একটা শেক্সপিয়ারের টেক্সট আমি কেন করছি সেইটা বেরিয়ে আসে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এতদিন অঞ্জন দত্তের সাথে কাজ করা রয়েছে, সিনেমা হয়েছে, থিয়েটার হয়েছে, এই যে বারবার শুনতে হচ্ছে বা আর্টিকেলে খুঁজতে হচ্ছে, যে বা আর্টিকেল সার্চ করলেই যদি অঞ্জন দত্ত এবং কিং লিয়ার লেখা যায়, সঙ্গে সঙ্গে বেশিরভাগ আর্টিকেলের হেডলাইন হচ্ছে শেষ নাটক, শেষ নাটক। এইটাতে কোথাও মনে খারাপ লাগা বা কোথাও গিয়ে মনে হওয়া যে কেন এটা শেষ, তাহলে কি আর অঞ্জন দত্ত আর আমি একসঙ্গে একই মঞ্চে পারফর্ম করবো না, এটা কোথাও ব্যাক অফ দ্য মাইন্ড চলছে? না, আমার চলছে ভীষণভাবে, কারণ আমি তো সেইভাবে থিয়েটার পার্সন নই একদমই। অঞ্জন দত্তের সাথে আমার পরিচয় ফিল্মের মাধ্যমে। থিয়েটারটা কোনোদিন করবো এরকম ভাবনা আমার মাথায় ছিল না, বা যে বয়স থেকে থিয়েটার করতে হয়, একটা সবকিছু তো প্রশিক্ষণ দরকার, আমি তো প্রশিক্ষিত একটা নই। তা থিয়েটার করতে গেলে যে জিনিসগুলোর প্রয়োজন হয় সেগুলো আমি কোনোটাই করে উঠতে পারিনি, তাই জন্য সেইভাবে থিয়েটারটাকে কোনোদিন আপন করিনি আমি। কারণ আমি জানি থিয়েটার করতে গেলে একটা প্রশিক্ষণ দরকার, যেটা আমি নিতে পারিনি, বা এই সময় এসে আর সেটা সম্ভব নয় আমার। তো ফিল্ম করতে গিয়ে যখন হঠাৎ স্যার আমাকে বললেন, সুপ্রভাত তুমি নাটক করবে, আমি বললাম স্যার একটা ছোট্ট বাসনা তো আছেই মনের মধ্যে করার, স্টেজে অভিনয় করার আছে, বলছে তাহলে চলো আমরা করি। তোই আমার প্রথম সেইভাবে স্টেজে ওঠা, না সেইভাবে ওঠা, আগে টুকটাক করেছি আমি, সেটাকে নিয়ে কিছু বলার কিছু নেই। তা আমার কাছে খুব খারাপ লাগছে, কারণ এইটা নিয়ে আমার 3 নম্বর। আমি ভেবেছিলাম সিনেমার অঞ্জন দত্ত, থিয়েটারের অঞ্জন দত্তর মধ্যে আকাশ পাতাল তফাৎ, আকাশ পাতাল তফাৎ। সে ডিরেকশন বলুন বা অভিনেতা বলুন, দুটোই আমি বললো একদম আকাশ পাতাল তফাৎ। স্টেজের অঞ্জন দত্তকে পাওয়াটা অনেক বেশি প্রয়োজন, অনেক বেশি, শুধু আমার কাছে নয়, থিয়েটারে আর যারা যারা করছেন বা আমার মতন বা আমার পরের প্রজন্ম যারা থিয়েটার উঠে আসছেন, থিয়েটার করবো বলে, আমার মনে হয় তাদের জন্য, তাদের ভীষণভাবে প্রয়োজন অঞ্জন দত্তকে। যখন উনি বললেন যে এটা আমার শেষ, আমি বুঝতে পারছি কেন, কারণ ওনার শুধু নাটকের ফিজিক্যাল বলে বলছেন না, আমি তো সিনেমায় বেশি কাজ করেছি ওনার থিয়েটারে, আমি সিনেমাতেও দেখেছি উনি ভীষণ ফিজিক্যালি, ওটা না থাকলে উনি থাকতে পারেন না। আমরা যখন অভিনেতারা অভিনয় করি, উনি ক্যামেরার পেছনে দাঁড়িয়ে না একই জিনিস করে, ওনার কাছে শরীরটা ভীষণ মূল্যবান। শরীর না দিলে আমার মনে হচ্ছে, এখন বয়স হয়েছে, নিজে বুঝতে পারছে, সিনেমাটা হয়তো করা যেতে পারে, থিয়েটারটা নয়, কারণ থিয়েটারের ভালোবাসাটা ওনার কাছে একদম অন্যরকম। ঠিক ঠিক ঠিক। আমার কাছে কষ্ট লাগছে, আমার কাছে কেন, আমার মনে হয় আমার টিমের যারা আছে বা যারা থিয়েটার করে বেড়াচ্ছেন তাদের কাছেও মনে হয় এটা একটা খারাপ লাগারই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে অঞ্জন দত্ত কেন বলছেন এই কথা, এটাই আমার শেষ নাটক। যেই চরিত্রটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে কর্ডেলিয়া। কেন এই কারণে বলছি, কারণ হচ্ছে ওকে কিছু করতে হয় না, এবং শেষমেশও মানে খুব একটা এমন কিছু অভিনয়, যেই অভিনয়গুলো সে কিছুই করেনি, শুধু শুধু তার প্রাণটা চলে যায়। তো এরকম একটা সিন কিছু না করেও করা, এইটা একটা অনেকটাই, তার মধ্যে অঞ্জন দত্ত এবং যারা যারা রয়েছেন, কমলিকা, সুপ্রভা, সবাই, লুই, এরা অনেক দিন ঠিক কি মাথায় চলে যখন স্টেজে বাবা এবং মেয়ে একসঙ্গে মঞ্চে থাকে, তখন কি চলে মাথায়? প্রথমত মাথায় চলে যে অঞ্জনার সঙ্গে এটা আমার দ্বিতীয় নাটক। প্রথম সেলসম্যানের সংসার করেছি, ওনাকে অন্যভাবে পেয়েছি, অন্যভাবে শিখেওছি ওনার কাছে। আর কর্ডেলিয়া যখন আমি পাই মানে ওনার কাছে যে ওনার সঙ্গে করতে পারবো, প্রচন্ড ভালো লেগেছিল, ইন্টারেস্টিং লেগেছিল যে আবার অভিনয় অন্যভাবে করতে পারবো, কারণ ওনার কাছে অভিনয় করাটা একটু ডিফারেন্ট। ভালো মেয়ের চরিত্র অভিনয় করা খুব কঠিন? না, একদমই না। যে অভিনয় করতে পারে সে ভালো খারাপ সবটাই করবে। আর অঞ্জনদার সঙ্গে করার ক্ষেত্রে আমি এটাই বলতে পারবো যে বিভিন্ন দিন বিভিন্ন ভাবে করতে পারি, যেটা থিয়েটারের ক্ষেত্রে হয়, ওটা তো কোনো রেকর্ডেড বা লাইভ নয়, মানে লাইভ শো, রেকর্ডেড হয় না। আমি একদিন যেরকম করছি, পরের দিন যে সেরকম করবো সেটা কিন্তু নয়, সেটা কিছুটা সাহায্য অঞ্জনদা নিজেই করে দেয়, কারণ অঞ্জনদা কিন্তু একই রকম অভিনয় প্রতিবার করবে না। একদিন যদি আমার চোখ দিয়ে জল বেরোয়, কারণ উনি যে অভিনয়টা করছেন তার অপোজিটে আমার দাঁড়িয়ে বাবা মেয়ের সম্পর্কে যে জলটা যদি বেরোয়, আরেকদিন স্টার্ন কর্ডেলিয়া বেরোয়, আরেকদিন একটু অ্যাংরি কর্ডেলিয়া বেরোয়, আরেকদিন একদম নরম সরম কর্ডেলিয়া বেরোতেই পারে বাবাকে এতদিন পর দেখার পর। এইগুলো হয়, এগুলো অঞ্জনদার সঙ্গে থিয়েটারের মজা। আমিও অঞ্জনদার কাছে থিয়েটারটা করেছি বেসিক্যালি। আমি
সিনেমা সিরিয়ালই করি। আর সুদীপের সঙ্গে ফার্স্ট একটা থিয়েটার করে তারপরে অঞ্জনার সঙ্গে থিয়েটার করি, স্কুল কলেজ থিয়েটার বাদ দিলাম। একদম অন্যভাবে থিয়েটারটা করা এখানে। আমরা যেভাবে একটা রিহার্সাল দুটো রিহার্সাল করার পর আমরা যখন দেখা করি থিয়েটারের মাঝখানে, যেটা উনি বললেন, আমাদের কোনো রিহার্সাল কিন্তু হয় না। আমরা সেই নিয়ে আলোচনা করি যে এটা যেরকম করলাম এই সেম জিনিসটা তো হয় না, কিন্তু সেম জিনিসের মতো করবো না একটু ডিফারেন্ট করবো, বা দর্শকের এটা ভালো লাগবে না ওটা ভালো লাগবে, এইগুলো থাকে। তো কর্ডেলিয়া পাওয়ার জন্য মানে প্রথমত লিয়ারে যখনই ফার্স্ট কেউ বলে ফার্স্ট কিন্তু কর্ডেলিয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, আর কর্ডেলিয়া লিয়ারের একটা ব্যাপার আছে। কিন্তু এই নাটকে এটাই ইন্টারেস্টিং, বাকি দুটো গুণ কতটা ইম্পর্টেন্ট এখানে বোঝা যাবে। আপনি যেটা বললেন এভিল ব্যাপারটা, এভিল করতে কেমন লাগে বা ভালো, মানে এভিলেরই খেলা বলতে পারেন। ইটস আ ভেরি ডার্ক প্লে, যেটা আমি অন্যদের কাছে শিখেছি বা জেনেছি। আমরা যখন আলোচনা করি আমাদের তো অনেকটা পড়াশোনা করতে হয়, উনি সবসময় বলেন যে এইভাবে ভাবো ব্যাপারটাকে, দূরটা দেখতে হবে, কেন এইভাবে করছি বা এইভাবে ভাবছি। লুইস অনেকটা বেটার বলতে হবে, কেন অনেক থিয়েটার করেছে, অন্যদের সঙ্গে আগে থেকে কাজও করেছে। কিন্তু আমি এটাই বলবো যে আমার খুব ইন্টারেস্টিং লাগে, আর প্রতিদিন বিভিন্ন রকম ভাবে হয়, কান্নাও হয়, স্টার্নও হয়। এমনকি আমি যখন রিহার্সালটা একভাবে করে গেছি, এরমও হয় চন্দ্রা ঢোকার আগে বলেছে এটা কিন্তু এইভাবে হবে, আমি এইভাবে করবো বা এইভাবে উত্তর দিয়ে দিতে হবে, একদম আলাদা করতে হয়েছে। আর সেটা হয়তো ওনাদের এরকম করেছি বলে আমি এভাবে প্র্যাকটিসড হয়ে গেছি, আর যেটা ভালো বেরোয় দর্শকদের কাছে ভালো ফিডব্যাকই পেয়েছি। আর এটা দেখতে আসার জন্য আমাদের নাটক দেখতে হবে, কারণ আমাদের নাটক অন্যরকম, একই রকম গতানুগতিক বা তথাকথিত থিয়েটার নয়, ইটস ডিফারেন্ট। আপনারা অঞ্জনাকে অন্যভাবে পাবেন, আমাদেরকে অন্যভাবে পাবেন। ঠিক, যারা একদম নতুন মানে একদম শুরু অঞ্জন দত্তর সঙ্গে, ঠিক কেমন লাগছে মানে স্যার মাস্টার, হ্যাঁ থেস্পিয়ান, হ্যাঁ হ্যাঁ মানে মোট 5 জনই। আচ্ছা, থিয়েটারটা প্রথম, তো আমরাই সবাইকে এটাই বারংবার কাজ করে এটাই, ফেলেছি হ্যাঁ। আমরা। আমার যেটা মনে হয়, আমি একদমই প্রথম অঞ্জনদার কাছে, এখানেই আমার প্রথম, আমি এই জায়গাটাই বসেছিলাম যেদিন প্রথমবার অঞ্জনদা এখানে বসেছিল। সেদিন থেকেই অদ্ভুতভাবে মানুষটা আমাকে পুরো ব্যাপারটার মধ্যে একটা জিনিস শিখেছে, হাউ ইউ টু জাম্প ইনটু দ্যাট প্রসেস, ইনটু দিস প্রসেস। তো সেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং। আর বয়সের কথা বলতে গেলে আমার সত্যি একটা অদ্ভুত বিষয় লাগে, যেটা অযোধ্যা বারবারই বলে, এক্ষুনি বলছিল যে আমার অনেক বয়স হয়ে গেছে আমি পারছি না, কিন্তু বিশ্বাস করে একটা কথা বলছি, যখন আমরা পারফর্ম করি স্টেজে থাকি যখন, তখন আমার মনে হয় আমি 33 বছরের একটা বয়স্ক লোক, আর অঞ্জনদাকে মনে হয় 71 বছরের একটা অল্প বয়সী ছেলে, অ্যাক্টিভ এত। মানে আমরা সত্যি সবাই এটা রিয়েলাইজ করছি, যেটা সবাই হয়তো জানে। এখানে আমরা দাঁড়িয়ে আছি নার্ভাস, আমরা সবাই টেনশন করছি, অঞ্জনদা একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, একবার এটা, এই তুই কি করছিস খোঁচা আমার, ইটস লাইক আমরা সব বন্ধুর মতো কাজ করি। ঠিক। আরেকটা বিষয় আমি যেটা অঞ্জনা বলে সবাই প্রশ্নটা উত্তর দিতে পারে, সেটা অনেকটা বলছে যে এই যে প্রাইস অফ দ্য টিকিটস, মানে আমি জানি না কে বলতে পারবে তোমরা। প্রাইস আমার, হ্যাঁ তুই বলবি তার আগে আমার মনে হয় একটা জিনিস বলা উচিত। প্রাইসটা হাই আমি বলছি, কিন্তু এখনকার সময় 500 টাকা দিয়ে কি 300 টাকা দিয়ে টিকিট কেটে এরকম একটা প্রোডাকশন দেখা আমার মনে হয় না এটা খুব একটা হবে, লস মানে হবে। অ্যাকর্ডিং টু ইউ ভালো কাজের একটা দাম মূল্য থাকে। অবশ্যই অবশ্যই। আর এখন যে কোনো কিছু ক্ষেত্রে তুমি যদি কাউকে নিয়ে একটা সিনেমাও দেখতে যাও, কম করে 2000 টাকা তোমার খরচা করতে হবে, সেখানে 500 টাকা দিয়ে 800 টাকা দিয়ে টিকিট কেটে তুমি এরকম একটা প্রোডাকশন দেখবে, সেটা একটা এক্সপিরিয়েন্স হওয়ার কথা। সেটা দীপ Okay, বলবে বলো। আরো বেশি। হ্যাঁ। তোমার নামটা একটু বলো। দীপ, আমার আচ্ছা নাম দীপ। দীপ, হ্যাঁ। আমি এই প্রোডাকশনে যুক্ত রয়েছি এবং এডগারের ভূমিকায় আমি অভিনয় করছি এখানে। আমার একটা বিষয় খুব মনে হচ্ছে, কারণ আমি বেশ অনেক বছর ধরে প্রফেশনাল থিয়েটারের সঙ্গে যুক্ত, এবং আমি একটা বিষয় বারংবারই দেখছি যে অনেক প্রোডাকশনে এবং তথাকথিত বড় বড় প্রোডাকশনে টিকিটের মূল্য রাখা হয়, একটা ধার্য করা হয়, সেটা অনেকটাই থাকে, কিন্তু কোথাও গিয়ে যেন অনেক মানুষের কাছে এই বিষয়টা পৌঁছে উঠতে পারছে না যে একটা ন্যূনতম খরচ তো থাকে একটা প্রোডাকশন তৈরি করার পিছনে, এবং নির্দেশক বা ডিজাইনার যারা এই প্রোডাকশনের সঙ্গে যুক্ত তারা প্রত্যেকেই একটা মিনিমাম একটা প্রোডাকশন ভ্যালু সেটাকে রিকভার করার যদি না করতে পারে, তাহলে আগামী শো বা আগামী দিনগুলোতে তারাও এগিয়ে নিয়ে যেতে পারবে না। তো আমার মনে হয় এই যে টিকিটের মূল্যটা ধার্য করা হয়েছে, এইটা আমার মনে হয় না খুব যে বেশি, কারণ মানুষ দেখতে আসছে, এবং এই যে আমরা দীর্ঘদিন ধরে এই যে স্যারের যে স্বপ্ন, যে এটাকে এই যে শেষ থিয়েটার বলছিল এক্ষুনি, এবং বেশ কয়েকটা শো, খুব বেশি তো করবে না, স্যারের একটা লিমিট আছে, সেই সময় অবধি শোটাকে নিয়ে যাবে,
সেই সময়টুকু নিয়ে যাওয়ার জন্য আমাদের যে খরচটা উঠে আসা দরকার, তার জন্য মিনিমাম যা সেট করা দরকার সেইটাই হয়েছে। আমার মনে হয় না যে খুব বেশি কিছু করা হয়েছে। এবং যেহেতু এখানে প্রত্যেকেই স্টার্টিং ফ্রম লোকাদা, সুদীপাদি, কমলিকাদি এবং বর্ণাদি, এরকম প্রত্যেকেই লুইসদা, তারা প্রফেশনাল অ্যাক্টর। এবং এই এই এত মানুষকে নিয়ে কাজ করতে গেলে এবং প্লাস প্রোডাকশনের আরো পারিপার্শ্বিক দিকগুলোকে যদি একত্রে আনা যায় একটা ছাদের তলায়, সেইটার একটা খরচ, সেইটাকে নিয়ে যাওয়া, সেইটাকে তুলে আনা, সেইটা একটা টেকনিক্যাল দিক বলছি আমি, সেটা তুলে আনার ক্ষেত্রে একটা বিষয় আমার মনে হয় যে হওয়া দরকার, জরুরি। সেই কারণেই এই মূল্যটা। থ্যাংক ইউ Yeah, দীপ। yeah. কমলিকা, জাস্ট যে কেন মনে হয় যে ইউ আর দ্য সুটেস্ট পার্সন টু অ্যাক্ট এই যে চরিত্রটা তুমি করছো, কি কারণে মনে হয় অঞ্জনদা তোমাকেই বাঁচলেন? বা অনেক অপশনস তো অঞ্জনদার কাছে প্রচুর, যারা অঞ্জনদার নাটকে, সিনেমায় মানে ওই কিছুক্ষণের মুহূর্ত শেয়ার করার জন্য তারা একদম ইয়ে হয়ে ওঠে, কিন্তু তোমার এই কারণ, তোমার কি মনে হয়? দেখো, এটার জন্য ফার্স্ট ক্রেডিট গোজ টু সুদীপাদি। হুম। সুদীপাদি আমার মেন্টর। সুদীপাদি চন্দন সেনের নাট্য আননে আমার সূত্রপাত। হুম। সেখানে 98-99 আমরা একসাথে কাজ করেছি। আমি তখন ব্যাকস্টেজ করি। চন্দনদা, সুদীপাদি, শান্তিদা, রনিদা আমাদের দল ছিল। তো সুদীপাদি আমাকে বোধহয় অঞ্জনদা রেগেনের জন্য সুদীপাদির সাথে কথা বলেছিলেন। এবং সুদীপাদি 36 বছর আগে তার জার্নি শুরু হয়েছে অঞ্জনদার সাথে, ছাত্রী অঞ্জনদার। তো সুদীপাদি নিশ্চয়ই প্রথমে আমার কথা ওনাকে বলেন, কিন্তু ফাইনালি আমি তো অঞ্জনদার সাথে পরবর্তীকালে অনেক আমাদের আলোচনা হয়েছে। প্রশ্ন করেছি যে আমাকে তোমার কেন মনে হচ্ছে আই ক্যান এক্সিকিউট রেগান। ইটস ওয়ান অফ দ্য মোস্ট ডাইনামিক, ব্যাডাস, খুব ডার্ক একটা চরিত্র। আমি চট করে আমি এভাবে বলতে পারি, আমি খুব একটা এই ধরনের চরিত্রে কখনো কাস্ট হই না। হতে পারে পেহলে দর্শনধারী মুখটা, প্রথমেই তো আমাদের চেহারাটা কেমন সেটার উপর ডিপেন্ড করে আমরা কি চরিত্র পাবো। তো আমি কথা বলতে গিয়ে বুঝলাম যে অঞ্জনদা আমার ইন্ডিপেন্ডেন্ট, মানে মেইন স্ট্রিম সিনেমার সঙ্গে সঙ্গে আমার যে ইন্ডিপেন্ডেন্ট প্ল্যাথরা অফ ওয়ার্ক, সেটা উনি জানেন, উনি দেখেছেন, উনি কিউ এর কাজ দেখেছেন। এবং কোথাও ওনার মনে হয়েছে যে প্রবাবলি আই এম কেপেবল টু এক্সিকিউট। বাট আমি এখানে এসে সেটা বুঝতে পারলাম যে নিজের সম্পর্কে যে কেপেবিলিটির যে কোশ্চেনটা নিজের মধ্যে যেটা কাজ করে, সেটা সম্পূর্ণ চুরমার হয়ে যেতে পারে এমন একটা প্রোডাকশনে when I've walked in, because তথাকথিত কোনো লিনিয়ার রুল, লিনিয়ার প্রসেস এইভাবে কাজ অঞ্জনদা করেন না। ডেফিনেটলি আমার সৌভাগ্য, যেমন লুই, সুপ্রভাত, ইভেন বর্ণা, সুদীপাদি, ইভেন লোকনাথ দা, মানে এরা কাজ করেছেন অঞ্জনদার সাথে। আমরা যারা তোমায় একটু আগে বললাম, আমরা প্রথমবার। কিন্তু আমার তো একটা 25 বছরের সিনেমা, থিয়েটার করেছি, চন্দন সেন, সুমন মুখোপাধ্যায়, উষা গাঙ্গুলির সাথে একটা শোভাযাত্রা বলে একটা নাটকে কাজ করেছিলাম, প্রমুখ বিপ্লব ব্যানার্জি। সবাই মোটামুটি যা দেখে এসছি, যে প্রসেস, যে লিনিয়ার জায়গাটা তাদের প্রসেসে রাখেন, যে অ্যাপ্রোচটা রাখেন, অঞ্জনদা সেটাকে ভেঙে দিয়েছেন প্রথম দিন থেকে। সো বেসিক্যালি যেটা বলতে চাইছি, 25 বছরের আমার যে ব্যাগেজটা, যে সিনেমা, মেইন স্ট্রিম, ইন্ডিপেন্ডেন্ট, আন্ডারগ্রাউন্ড, টেলিভিশন, সিরিয়াল, যে সিরিয়াল আগে হতো এক আকাশের নিচের সময় বা ব্ল্যাক ম্যাজিক যখন নীল সীমানা করেছে, সেটা কমপ্লিটলি ইটস ডেস্ট্রয়েড। কমপ্লিটলি একটা রিগ্রেশনের মধ্যে দিয়ে টেলিভিশন সিরিজ যাচ্ছে। আমাদের পয়সার জন্য একটু রান্নার গ্যাস কাজগুলো করতে হয়, কিছু করার না, সার্ভাইভাল। বাট এই যে ব্যাগেজ অফ 25 ইয়ার্স, এটা অঞ্জনদা প্রথমেই লাইক আ কন্ডিশন অ্যাজ আ মাস্টার, অ্যাজ আ ডিরেক্টর, যে তো চেষ্টা করো সেটা থেকে নিজেকে শূন্য করতে। সেই শেকলগুলো আমাদের এই প্রসেসটার মধ্যে পড়ে, সেগুলো আস্তে আস্তে খোলসের মতো ছেড়ে ফেলো। এবং ফাইনালি যে নির্যাসটা, যেটা যে এমটি, শূন্য তুমি, সেটা should be your approach when you're working with me. So সেটা একটা সাংঘাতিক কঠিন প্রসেস, which is not linear. 6 মাস ধরে প্রথম দিন থেকে আমরা যেভাবে ডায়লগ বলছি, যেটা রপ্ত করছি, সেটা ফিনিশ করছি, সেটাই শান দিচ্ছি, তেমনটা নয়। যেটা একটু আগে বন্যা বললো, প্রত্যেক দিন আমাদের এলিভেটর আছে,
যে আমরা ওই লিনিয়ার ওই গ্রাফটাকে ভেঙে অন স্টেজ আমরা একটা নতুন কিছু করি। কিন্তু সিনেমার ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ডগমাস 95 এই ফরম্যাটে সিনেমার ক্ষেত্রে তাও সম্ভব। ধরো একটা সিনে আমি পারফর্ম করতে পারলাম না, ডিরেক্টরের সেই জায়গাটা আছে আবার সেই টেকটা নেওয়ার, থিয়েটারে সেই জায়গাটা নেই। অন স্টেজ আমি যদি আমার কো অ্যাক্টরের ব্যাট বলটা, একটা ব্যাট বলের মতো খেলা তো, যদি আমি লুপতে না পারি ক্যাচটা, তাহলে ওই একটা সেকেন্ড ক্যান বিকাম ব্ল্যাঙ্ক টু দি অডিয়েন্স ফর আ ভেরি লং টাইম। সেইখানে নিজেকে আনতে হয়েছে আমাদের। যারা আগে কাজ করেছেন তারাও এটা বলেছেন, সুদীপাদি তো আগেও কাজ করছে, সুদীপাদির কাছেও 34 বছরের এই জার্নির পরেও এটা একটা নতুন নতুন জায়গা, যেটা তাকে ভাবিয়েছে। তাকে প্রত্যেক দিন সে স্ট্রাগল করছে, আমি স্ট্রাগল করছি, সবাই আমরা ওই প্রসেসে পড়ে বুঝতে পারলাম ইটস নট এ ইজি রাইট। সো আমার একটু আগে তোমরা যেদিন প্রশ্ন করেছিলে টিকিটের দাম, এটা 200 টাকার টিকিটের নাটক নয়। হয়তো শুনতে খুব অদ্ভুত লাগবে, উন্নাসিক লাগতে পারে, কিন্তু এটা রিয়ালিটি। এটা এতটাই ইন্টারন্যাশনাল একটা লেভেলের একটা কাজ, এটা এত এক্সক্লুসিভ একটা কাজ, যার জন্য অঞ্জনদা নাও ডিক্লেয়ার করতে পারতেন এটা ওনার শেষ নাটক। উনি যখন এটা ভেবেচিন্তে বলছেন, তার মানে এই ম্যাজিকটা উনি আরেকবার শেষবারের মতো দেখাতে চাইছেন। সো 499, 799 যে টিকিটের দাম, ইটস ওয়ার্থ ইট। একবার এসে দেখুন, দ্বিতীয়বার দেখতে হবে না, বাট এক্সপিরিয়েন্স শেয়ার দ্য এক্সপিরিয়েন্স উইথ আস। অসম্ভব ইমার্সিভ। হ্যাঁ, ওই চমক, ওই গিমিকটা, ওই ফেক গিমিকটা নেই, কিন্তু পরতে পরতে চমক আছে। সো হ্যাঁ, আসুন দেখুন। থ্যাংক ইউ কমলিকা। এবার বাকি আছে আরেকজন, অনেকজনই বাকি, কিন্তু তার মধ্যে অন্যতম হচ্ছে লুই। লুই, প্রতিটা নাটকেই বোধ হয় কোনো একটা বাদ গেছে কি? না, বাদ গেছে। তো বিষয়টা হচ্ছে যে এইবারের নাটক, শেষ নাটক তো সবাই মোটামুটি বললো, অঞ্জন দত্তকে এইবার অন্য রূপে পাওয়া গেল কি? অঞ্জন দত্তকে অ্যাকচুয়ালি সবসময় অন্য রূপে পাওয়া যায়, এরম নয় যে এই নাটকে পেলাম। কিন্তু এই শেষ নাটকের বিষয়ে একটা ব্যাপার আছে যে অঞ্জন দত্ত থিয়েটার মানেই কিন্তু ভীষণভাবে ফিজিক্যালিটি, প্রচন্ড এটা বললো, হ্যাঁ, ফিজিক্যাল এফর্ট দিয়েই অঞ্জন দা থিয়েটার, বিশ্বাসও করে অঞ্জন দা ওটা, মানে লাফাঝাপা করুক, একজন একটাকে জড়িয়ে ধরুক, গায়ে গায়ে লাগুক, ছোঁয়াছুঁই লাগুক, এইগুলো অঞ্জন দা প্রচন্ড থিয়েটারে বিশ্বাস করে। সেটার একটা গভীরতম কারণ আছে অবভিয়াসলি। অঞ্জন দা যেখান থেকে থিয়েটারের জ্ঞান পেয়েছে, যেখান থেকে অঞ্জন দা যেটাকে বিশ্বাস করে, সেটা এর মাধ্যমেই ওখানে পৌঁছানো যায়। কিন্তু আমি যখন প্রথম অঞ্জনদার কাছ থেকে শুনলাম যে এটা অঞ্জনদার শেষ নাটক, তুই যেটা বললি একটু আগে, সুপ্রভাতকেও যেটা জিজ্ঞেস করছিলি যে খারাপ লাগছে কি, হ্যাঁ খারাপ লাগছিল, আমারও খারাপ লাগছিল, এবং আমার একটু কি বলবো, অবিশ্বাস্য লাগছিল। কিন্তু তারপর যখন আমি অঞ্জনদার সঙ্গে আবার এতদিন পরে কাজ করতে এলাম এবং দেখলাম, তখন বুঝলাম যে কেন অঞ্জনদা বলছে। অঞ্জনদা কিন্তু প্রচন্ড, মানে একজন শিক্ষিত ভাবে এরকম একটা লোক কথা বলে। সে যখন বলছে যে আমি এটা শেষ থিয়েটার করছি, কেন বলছে সেটা যারা বোধহয় আমরা রিহার্সাল করেছি বা স্টেজে শো করেছি তারা বুঝতে পারছি। অঞ্জনদা যেই ফিজিক্যাল এফার্ট দেয়, ওটা 71-72 বছর বয়সে কারুর দেওয়াটা সত্যি অনেকটা কঠিন কাজ। যেভাবে অঞ্জনদা দেয়, হয়তো এড়িয়ে যেত। অঞ্জনদাও যেটা দিয়ে শুরু করছিল যে আমি ওরম থিয়েটার করতে পারবো না, যে আমার বয়স হয়েছে, মানে এবার আমি একটু চেয়ারে বসা কম্পোজিশন তৈরি করে, এটা অঞ্জনদা বসে পড়ছে, অঞ্জনদা উঠে পড়ছে, অঞ্জনদা লাফাচ্ছে, অঞ্জনদা স্টেজের মধ্যেখান দিয়ে, অডিটোরিয়ামের মধ্যেখান দিয়ে হেঁটে 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 চলে যাচ্ছে, এগুলো সব করছে অঞ্জন। সেইখানে অবভিয়াসলি মানে এটা নিশ্চিত যে এরপরে আর অঞ্জনদার বডি ওটা, অঞ্জনদা চাইলেও অঞ্জনদার শরীর ওটা দেবে না। সুতরাং সেটা একটা প্রচন্ড ঠিক ডিসিশন বলে আমার মনে হয়। আর যেটা তুই যেটা জিজ্ঞেস করছিস যে আলাদা লাগছে কিনা, অঞ্জনদা সব সময় আলাদা লাগে। কারণ আমি তোকে বলছি যে অনেকগুলো শেক্সপিয়ার, অনেকগুলো লিয়ার আমরা দেখেছি বা জানি বা শুনেছি, কিন্তু এইভাবে যে শেক্সপিয়ারকে অ্যাপ্রোচ করা যায়, এইভাবে যে একটা ব্রেস্টিয়ান কি বলবো স্টাইল আনা যায়, এবং সেটাকে মানে সেটা হচ্ছে জার্ক লাগে না, এবং এভাবে যে অ্যাটাক করা যায় দর্শককে, এভাবে যে দর্শককে কন্টিনিউয়াসলি একটা কি বলবো ধাক্কা দেওয়া যায়, সেটা বোধহয় এই থিয়েটারটা এখন কলকাতায় দাঁড়িয়ে এই থিয়েটারটাই করছে। কলকাতায় অনেকগুলো থিয়েটার হচ্ছে, অসংখ্য থিয়েটার হচ্ছে, এবং কলকাতায় যেটা বেশিরভাগ কলকাতার প্রোডাকশনে যেটা হয় সেটা হচ্ছে যে একটা পুরনো পন্থী থিয়েটার,
পুরোনো থিয়েটারের যে একটা ধরন আছে সেইটাতেই হয়। অঞ্জন দত্তের থিয়েটার আমি তো বলবো যে 800 টাকার টিকিট বাজি, অনেকগুলো ইস্যু চলে আসছে মাথায়। শুধু এইটার জন্যই দেখা যেতে পারে যে লিয়ারের মতো একটা চরিত্র একজন লোক করছে, সে পাগলামো করছে, নাচাকোটা করছে, সমস্ত কিছু করছে, কিন্তু সে এতটা ন্যাচারালি করছে কি করে? এইটা এক্সপিরিয়েন্স করার জন্য 800 টাকা আমার মনে হয় যে খুব কম, মানে অনেক বেশি দাম হলেও লোকের এক্সপিরিয়েন্স করে, যদি থিয়েটার বলতে আমরা যেটা বুঝি সেটাকে পরিষ্কার আমাদের মাথার মধ্যে ঢুকে থাকে, সেটা হলে যারা এই এক্সপিরিয়েন্সটা করতে আসবে 800 রুপিস অর 500 রুপিস ইজ নাথিং টু এক্সপিরিয়েন্স দিস আর কি। সো এটাই বিষয়টা হচ্ছে যে কলকাতা শহরের ওয়েদারটা আমরা যেটা বলে থাকি আনপ্রেডিক্টেবল, ঠিক অঞ্জন দত্তের মতোই, কারণ উনি স্টেজে কি করবেন সেটাকে বুঝতে পারে না। তো তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ভেতরে যাবো এবং তারপরে বাদ বাকি কথাটা অঞ্জন দত্তের সাথে বলা হবে। শেষ দুটো প্রশ্ন রয়েছে এবং তারপরে ঠিক জেনে নেওয়া যাবে যে ঠিক কবে, কোথায়, কখন এবং কোত্থেকে এই টিকিটটি পাওয়া যাবে। যেই নাটকের বিষয়ে আমরা এই গোটা আলোচনা এবং আলোচনা সবাই এতজন রয়েছে তারা উন্মুখ হয়ে তাকিয়ে রয়েছে, সেটা আমরা জেনে নেবো। এইটা হচ্ছে আলোচনা সিজন 2, ওটা বাইরে ছিল মনসুন। এটা মোটামুটি ইন্টেরিয়র পুরো আমি দেখে নিচ্ছি এরকম ভাবে। এইটা হচ্ছে পুরো বিষয়টা, কিন্তু আমরা মোটামুটি সবার ব্যাপারেই এত সুখ্যাতি শুনলাম আপনার, কিন্তু কেন আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, মানে প্রচুর প্রচুর সুখ্যাতি তো রয়েছে। তাই সেটা ছাড়া যে দুটো প্রশ্ন শেষ করব সেটা হচ্ছে যে এক, জ্ঞান মঞ্চ মানে অঞ্জন দত্ত এবং অঞ্জন দত্ত মানে জ্ঞান মঞ্চ, মূলত তাই হয়ে এসছে। এই যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে, মানে অফ দ্য ক্যামেরাই বলছিলেন যে তারপর একাডেমি এইসব করে একটা কোথাও গিয়ে একটা হ্যাঙ্গাম যেটা বলা হয় সেটা হলো, সেটা কেন হলো? একাডেমি আমরা যেটা ভেবে, আমি যেটা সবসময় মনে করি যে একটা স্পেসে থিয়েটারটা হয়, একটা জায়গায় থিয়েটারটা হয় এবং সেই স্পেসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এইভাবেই থিয়েটার সারা পৃথিবীতে হয়েছে, আমাদের এখানেও হতো এক সময়। সে উৎপল দত্ত হোক, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের ভান্ডিকার হোক, যেই হোক, হতো একটা। ঘুরে 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 বিভিন্ন জায়গায় যেখানে হল পাওয়া যাচ্ছে, স্পেসটা বদলে গেলে থিয়েটারটা বদলে যায়। মানে আমি বলছি, মানে ক্রিকেট খেলা যেতে পারে ইফ দ্য স্টেডিয়াম ইজ গুড, মানে স্টেডিয়ামটা তো একই রকম হয়, রক কনসার্ট হয়, কিন্তু থিয়েটারটা তো একটা স্পেস নিয়ে কাজ করা, সেটা সব জায়গায় ঘুরে ঘুরে হয়। এখন প্রথমেই আমি শেষ বলে অ্যানাউন্স করেছি, দুম 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 করে 3টে কল শো চলে, একটা নান্দিকারের ফেস্টিভ্যালের, একটা কলা মন্দিরে 11-16 গুচ্ছের খানিক টিকিটের দাম। আমি করলাম এইখানে একটু কাটছি, এই কারণেই কাটছি কারণ আপনি যে বললেন, আপনি শেষ বললেন এবং তারপরে 3টে কল শো চলে আসলো, তাহলে তার মানে তো এর থেকে বোঝা যায় যে আপনার থিয়েটারের চাহিদা রয়েছে এখন, সেটা এখনো মানে আমরা তৃপ্ত নই বা মানুষ তৃপ্ত নয় অন্যতকে দেখার। দ্বিতীয়ত হতো যদি আপনি এটা বলতেন যে আপনার গানের শেষ, যদি আপনি বলতেন এটা সিনেমার শেষ, যদি আপনি বলতেন আমি আর গান লিখবো না শেষ, তাহলে সেক্ষেত্রে কি হতো? আপনি বলছেন শেষ বলে কিছু নেই। না, আমি বলছি যে সেখানে অনেক বেশি মানে তাড়াতাড়ি করে হল ভর্তি হতো। এখানে এই 3টে কলশো, তাদের কলশোটা তারা পেয়ে গেল, আমি করলাম কারণ আমি নিজে ইনভেস্ট করে করছি, কিছু টাকা যদি উঠে আসে সেই জায়গাতে করে একটু অসুবিধাতে পড়েছি। কারণ এটা যদি আমি না করতাম তাহলে 1000 এই যে অডিয়েন্সটা, তারা ভাগ করে করে জ্ঞান মঞ্চে আসতে পারতো এবং 1000, 1200, 1500 টিকিট তাদের কাটতে হতো না, তারা 800 টাকা দিয়ে থাকতে পারতো। গ্যালিলিও যেটা হয়েছে, তিনপেনি অপেরা, রঘুপতি, মেধা, সেলসম্যানের সংসার যেরকম হয়েছে, তো সেটাই হতে পারতো। সেটা একটা ভুল হয়ে গেছে আমার ভুল হয়েছে। কারণ আমার তো বটেই, সবাইও বলেছে, এখানে সকলেই যারা রয়েছে তাদেরও ভুল, তারা বলছে না শেষ নাটক যখন তখন আমরা ঘুরে ঘুরে কল শো করবো, এ করবো, তা করবো, এসব ভাবা হয়েছিল যে লাস্ট যখন তখন তাহলে ঘুরে করা হতো। তো আমি জানি না সেটা কতটা ঠিক, এবং আমার মনে হচ্ছে দ্যাট উই শুড হ্যাভ স্টাক টু দ্য সেম প্লেস, বিকজ অনেকেই যারা একাডেমিতে দেখেছে, অনেকেই যারা কলা মন্দিরে দেখেছে, তারা কিন্তু আরো একটা লেয়ার সঠিকভাবে দেখতে পায়, যেভাবে দেখার তাদের উচিত ছিল। মানে সবটাই ছোট ছোট জিনিসও ম্যাটার করে, সেইটা কেন আধ অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, এটা তো ইচ্ছা করেই করা। সেটা কলা মন্দিরে গিয়ে পড়লে কিছুই দেখা যাচ্ছে না, বা
অডিয়েন্সের মধ্যে চলে যাওয়া, সেটা একাডেমিতে হতেই পারে না। অডিয়েন্স থেকে নেমে গেলে তার মাথাটা চলে যাচ্ছে, মাথাও নয়, টাক হয়, কিচ্ছু বোঝা যাচ্ছে না, ঢোকা যাচ্ছে না অডিয়েন্সের ভেতরে। এই নানা কারণে নানা জায়গায় এটা অনেক কিছু ওয়ার্ক করেনি, অনেক কিছু ঠিক করে ওয়ার্ক করেনি। এদিকে পোস্টার ও দেখতে পাচ্ছে না এখান থেকে, ও দেখতে পাচ্ছে না ওখান থেকে। কেন মঞ্চ সেদিক থেকে খুব কারেক্ট। একসময় ম্যাক্সমোলার ভবনে স্টিক করেছিলাম আমরা যে ভাই 200 লোক, তারাই আসছে, তারাই দেখছে, অঞ্জন দত্ত ম্যাক্সমোলার ভবন, ও ম্যাক্সমোলার ভবনেই থিয়েটার হয়, আমার কোনো অসুবিধা ছিল না। তারপরে যখন আমি নিজে টাকা দিয়ে থিয়েটার করতে আরম্ভ করলাম, আমি দেখলাম না ম্যাক্সমোলার বা জার্মান নাটক করবো না, ম্যাক্সমোলার ভবনে করবো কেন, বা জার্মান নাটক করলেও এখন আমি এফোর্ড করতে পারি, আমি হল ভাড়া করে করবো। সো দেয়ার বাই আমি গেলিও ব্রেক্সের নাটক হলেও আমি এখানে গেছি আর কি, এই জ্ঞান মঞ্চ। কৌশিক সেন যখন আমার কাছে এসে বললো আমি একটা নাটক করছি, আপনি অভিনয় করুন, আমি ঠিক আছে, আমি সিনেমা যদি শ্রী মুখার্জির সঙ্গে করতে পারি তাহলে নাটকে কৌশিক সেনের সঙ্গে করা আমার কি অসুবিধা। তো আমি করলাম, কিন্তু আমার ইনসিস্ট করেছিলাম যে একটা জায়গা হবে শুধু, একটা পার্টিকুলার, সেটা কৌশিক মেনেও ছিল এবং জ্ঞান মঞ্চেও করেছিল, সেটা ভালো লেগেছিল আমার। তো সেই জন্যে একটা সেটা ভুল হয়ে গেছে, এর ভুল হয়ে গেছে, এটা স্বীকার করে নেওয়া উচিত যে আমাদের কলসপা ওইখানে জায়গাগুলো ভুল হয়। জ্ঞান মঞ্চের মতন যদি কোথাও একটা জায়গা পাওয়া যায় সেখানে করা যেতে পারে, কিন্তু হঠাৎ থেকে একটা এরিনা বা মাচাতে হবে না, ইট ডাজন্ট ওয়ার্ক, ইট ক্যানট ওয়ার্ক। মানে এটা একটা মানে মেনে নিতে হবে ভুল। ঠিক, এই ভুলটা সংশোধনের জায়গায় রয়েছে নাইট মার্চ, তাই তো? ঠিক বলছি তো? হ্যাঁ, তো ওই ভুল সংশোধনের জায়গা 9 মার্চ রয়েছে। আপনি যদি একটু বলে দেন 9 মার্চ কি করে, কোথায়, যেটা বললাম কোত্থেকে। আমার উষ্ণব বলে দেওয়া বেটার। সো 9th মার্চ জ্ঞান মঞ্চ, শো শুরু 7টা থেকে, টিকিট পাওয়া যাচ্ছে ইনসাইডার বা ডিস্ট্রিক্ট, আরও একটা লেয়ার সার্চ করবেন, পেয়ে যাবেন আমাদের নাটক। ইউ ক্যান ইজিলি বাই দ্য টিকিটস আমাদের ইনসাইডার বা ডিস্ট্রিক্ট থেকে। কত টাকা রাখা হয়েছে? 799, 499, 299 সিট, ফার্স্ট কাম ফার্স্ট সিটিং। সো তাড়াতাড়ি কেটে ফেলুন টিকিট 9th মার্চ। গোটা কর্মকাণ্ড জানলাম আমরা যে কোথায়, কবে থেকে, কিভাবে টিকিট পাওয়া যেতে পারে। এবং আপনাদেরকে বলছি, যারা থিয়েটার ভালোবাসেন, অঞ্জন দত্তকে ভালোবাসেন এবং অঞ্জন দত্তের সঙ্গে যারা সাগরেদরা রয়েছেন, যাদেরকে একসঙ্গে মঞ্চে দেখার জন্য 9th মার্চে আসতে হবে আপনাদের জ্ঞান মঞ্চে। আর আমি আর বেশি বিরক্ত করবো না, কারণ এরপরে আরেকটা 3 নম্বর সিজন চলবে আর কি আলোচনা। তো এখান থেকে আমি সাইন অফ করলাম। আমি শুভঙ্কর, আমার সঙ্গে ক্যামেরার অনুদীপ, দ্য ওয়াল।